নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি সুচন্দা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল লাইফ স্পেশালিস্ট বিয়ন্ড লিমিটেশনস। গরমের ছুটিতে ঘুরে আসার পর সেই একই একঘেয়ে দৈনন্দিন জীবন আবার শুরু হয়ে গেছে। প্রতিদিন সকালে উঠে স্কুলে যাও, সারাদিন স্কুলে থাকো, তারপরে আবার স্কুল থেকে ফিরে আসো। আর আমার এই আসা যাওয়ার প্রতিদিনের সঙ্গী হচ্ছে এই বারাসাত স্টেশন। হ্যাঁ, আমি যেহেতু বারাসাতেই থাকি, তাই প্রতিদিন বারাসাত থেকেই আমাকে যাতায়াত করতে হয়। যাই হোক, যে কারণে এই ব্লগটা নিয়ে আসা সেটা হচ্ছে বাঙালির উৎসবের মরশুম কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি বলছি যেটার কথা, যে উৎসবটা, সেটা বাঙালির একটা খুবই গুরুত্বপূর্ণ উৎসব। সেটা হলো আমাদের সবার প্রিয় রথযাত্রা। যেদিন সোজা রথ ছিল, সেদিন যখন সন্ধ্যাবেলায় বেরিয়েছি, কলোনি মোড় থেকেই বোঝা যাচ্ছিল যে অবস্থা খুবই ভয়াবহ। এত লোক সন্ধ্যাবেলায় বেরিয়েছিলেন যে আমাদের এখানে বারাসাতে যে মেইন মেলাটা হয় হেলা বটতলায়, সেটা খুবই ছোট একটা মাঠের মধ্যে হয়। সেটাতে আমি গিয়েছিলাম, কিন্তু এত ভিড় ছিল যে ভেতরে ঢুকে যে ব্লগ করব তার কোনো উপায় ছিল না। অবশেষে বাড়ি ফেরার পথে দেখলাম আমাদেরই আবাসনের কাছাকাছি একটা বাজার রয়েছে, সেখানে আমাদের লোকাল জিলেপির দোকানে জিলেপি করা হচ্ছে। আর আমরা সকলেই জানি যে রথযাত্রা মানেই জিলেপি আর পাঁপড় ভাজা। তবে পাঁপড় ভাজাটা আমি একটু অ্যাভয়েড করি, কিন্তু জিলেপির লোভটা সামলানো কিন্তু খুবই একটা কঠিন ব্যাপার। যাওয়ার পথে তো দেখছিলাম বৈশাখী আর অন্যান্য মিষ্টির দোকানগুলোতে রীতিমতো জিলিপি নেওয়ার জন্য লাইন পড়ে গেছে। কিন্তু আমার পছন্দ রাস্তার ধারের এই ছোটখাটো দোকানগুলো। একদম চোখের সামনে দাঁড়িয়ে থেকে গরম গরম ভাজা জিলিপিটা নিয়ে এসে খাওয়ার কিন্তু মজাই আলাদা। যাই হোক, জিলিপি ভাজা হতে থাক। চলুন আপনাদের ততক্ষণে রথযাত্রা সম্পর্কে কিছু বলি। রথযাত্রা বা রথ দ্বিতীয়া একটি আষাঢ় মাসে আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব। ভারতের উড়িষ্যা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশেও কিন্তু এই উৎসব বিশেষ উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। এছাড়াও ইসকনের ব্যাপক প্রচারের জন্য এখন এটি বিশ্বব্যাপী কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। ইনফ্যাক্ট আমি তো দেখলাম ইউটিউবের দৌলতে যে পাকিস্তানেও নাকি বহু জায়গায় বিশাল বড় বড় রথযাত্রার আয়োজন করা হয়েছে। যাই হোক, রথের দিন রাবড়ির খোঁজ করছিলাম, আলটিমেটলি সেটা না পেয়ে রসমালাই আর জিলিপি দিয়ে কাজ সেরেছিলাম। আর তার পরের দিন স্কুল থেকে ফেরার পথে ঠিক করলাম যে একটু ফাঁকায় ফাঁকায় রথের মেলা থেকে ঘুরে আসব। আমাদের বারাসাতে মেইন বারাসাত স্টেশন চত্বরে দুটো জায়গায় রথ উদযাপিত হচ্ছে। একটা হচ্ছে একেবারেই স্টেশন সংলগ্ন যে পায়োনিয়ার পার্ক রয়েছে, সেই পায়োনিয়ার পার্কের মাঠে। এখানে জাস্ট কয়েক বছর ধরেই ইসকনের তরফ থেকে একটা ছোটোখাটো রথযাত্রার আয়োজন করা হচ্ছে। তো চলুন প্রথমে আমরা সেই রথের জায়গাটাতে একবার ঢু মেরে আসি। বর্ষা হলে পরে এই মাঠে যাতায়াত করাটা একটুখানি অসুবিধাজনক হয়ে যায়, তখন সাধারণত মাঠে ইট পেতে দেওয়া হয়। কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেদিন আবহাওয়া তখনও খুব ভালো, মাঠে একটুও জল কাদা কিছুই ছিল না। আর এইবারের যে প্যান্ডেলটা, সেটাও কিন্তু বেশ সুন্দর করে করা হয়েছিল। চলুন এবার ভিতর থেকে একটু ঘুরে আসা যাক। কথিত আছে, আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয়ায় বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ। মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদম্নের পত্নী গুন্ডিচার বাড়ি।
সেখান থেকে আবার 7 দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ। এটাকেই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলে। পরপর 3টি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ। এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলে। রথযাত্রা সম্পর্কে যে কথা বলছিলাম, কেন এই রথযাত্রা শুরু হলো? আসলে বলা হয় যে দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে। ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা ওড়িশার পুরী শহরের জগন্নাথ মন্দিরের রথযাত্রা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পূর্ব মেদিনীপুরের মহিষাদল, শ্রীরামপুর শহরের মাহেশের রথযাত্রা, গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্র মঠের রথ, কলকাতার রথ এবং বাংলাদেশের ইস্কনের রথ ও ধামরাই জগন্নাথ রথ বিশেষভাবে প্রসিদ্ধ। পায়োনিয়ার পার্কের যে রথযাত্রাটা হচ্ছে, এটা ইস্কনের তরফ থেকে করা হচ্ছে, আর তার জন্য খুব সুন্দর সুন্দর দুটো রথ এখানে তৈরি করা হয়েছে। একটা রথ বেশ বড়, আর সেই রথটা কিন্তু আসলে যন্ত্রচালিত, তবে হ্যাঁ, তার সামনে একটু দড়িও রাখা হয়েছে। এবারে আমরা চলে এসেছি একদম হেলা বটতলার মোড়ে, বারাসাতে হেলা বটতলার মোড়ে যে ছোট্ট একটা মাঠ রয়েছে, সেই মাঠে যে রথটা হয় আর কি, রথের মেলাটা বসে, সেই রথের মেলায় চলে যাচ্ছি। সবার প্রথমে একেবারে যেখানে এই মেলার যে রথটা তৈরি করা হয়েছে, সেই রথ দর্শন করার জন্য। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গে রথযাত্রার সময় যাত্রাপালা মঞ্চস্থের রীতিও বেশ জনপ্রিয়। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, তার স্ত্রী মা সারদা দেবী, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ প্রমুখ ব্যক্তিরা রথের বিখ্যাত মেলা পরিদর্শনে আসতেন। শ্রীরামকৃষ্ণ বলতেন, যাত্রাপালায় লোকশিক্ষা হয়। ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী কৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদম্যর সম্মুখে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্র তটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি নির্মাণের আদেশ দেন। মূর্তি নির্মাণের জন্য রাজা একজন কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন। তখন এক রহস্যময় বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী তার সম্মুখে উপস্থিত হন এবং মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন। সেই কাষ্ঠশিল্পী রাজাকে জানিয়ে দেন, মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে বাধা না দেন। বন্ধ দরজার আড়ালে শুরু হয় কাজ। রাজা ও রানী সহ সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন। প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভেতর থেকে খোদাইয়ের আওয়াজ ভেসে আসছে। 6-7 দিন বাদে যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন, এমন সময় আওয়াজ বন্ধ হয়ে যায়। অত্যুৎসাহী রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। দেখেন মূর্তি তখনও অর্ধ সমাপ্ত এবং কাষ্ঠশিল্পী অন্তর্হিত। এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা। মূর্তির হস্তপদ নির্মিত হয়নি বলে রাজা বিমর্ষ হয়ে পড়েন। কাজে বাধা দানের জন্য অনুতাপ করতে থাকেন। তখন দেবর্ষি নারদ তার সম্মুখে আবির্ভূত হন। নারদ রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন, এই অর্ধ সমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ ও এই অসম্পূর্ণ রূপেই পুজো শুরু করতে বলেন। এই ছিল রথযাত্রার সংক্ষিপ্ত ইতিহাস, যেটা আমরা সবাই কম বেশি জানি। মেলাতে কিন্তু বেশ মজা হয়েছিল। তবে হ্যাঁ, একটা কথা না বললেই নয়, ইদানিং দেখছি যে কোনো মেলায়
যে কোনো খাবার এবং অন্যান্য জিনিসপত্রের দাম কিন্তু অনেকটাই বেশি নেওয়া হচ্ছে। তবুও মেলায় গেলে একটু খাওয়া দাওয়া না করলে কিন্তু ভালো লাগে না, সে যতই দাম হোক। আর ওনারাও সেটা বুঝে গেছেন, যার ফলে ওনারা যতই দাম নিক না কেন আমরা কিন্তু খাবো। আর আমার সহকর্মী, আমরা দুজনে গিয়েছিলাম একসঙ্গে। মাধবীদির দই ফুচকা খাওয়ার ভীষণ শখ ছিল, তো আলটিমেটলি আমরা দই ফুচকা খেলাম, নর্মাল ফুচকাও খেয়েছিলাম। তারপরে বাড়ির জন্য একটুখানি জিলেপি, গজা, জিভে গজা, এই সমস্ত টুকটাক জিনিসপত্র কিনে নিয়ে যে যার বাড়িতে ফিরে আসলাম। আশা করি আপনাদের সবার এই ছোট্ট ব্লগটা ভালো লেগেছে। আমার সঙ্গে থাকবেন এভাবেই, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। ভবিষ্যতে এরকমই ছোটোখাটো ব্লগ নিয়ে আর ঘুরতে যাওয়ার অনেক বড় বড় ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকের মতো এটুকুই। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।